ছুটির দিনের বিকেলে হাতিরঝিলের দুই পারে উচ্ছ্বসিত হাজারো মানুষ। ছোট বড় সবার আগ্রহের কেন্দ্রে নৌকা বাইছে। স্বাধীনতা দিবসের এই আয়োজনে অংশ নেয় নারী ও পুরুষের 15টি দল। স্বাগত রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। সবশেষের খবর আলোচনা বিশ্লেষণ নিয়ে সাথে আছি আমি সুমনা সিনি। খেলার আনন্দ হতাশার খবর জানাতে আছে আমি জহির ভূঁইয়া। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। সিলেটে সেনা অভিযানে 2 জঙ্গি নিহত, আরও জঙ্গির অবস্থান সম্পর্কে নিশ্চিত কমান্ডোরা। কঠোর হাতে জঙ্গি দমন করবে সরকার, উগ্রবাদের পথ ছাড়লে পুনর্বাসনের ঘোষণা প্রধানমন্ত্রীর। দ্বিতীয় ওডিআইতে সিরিজ নিশ্চিত চায় বাংলাদেশ, টি-20 স্কোয়াডে পরিবর্তনের আভাস। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে জঙ্গিবাদ মোকাবেলার উপায়। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। সিলেটের আতিয়া মহলে অপারেশন টুয়াইলাইটে 2 জঙ্গি নিহত হয়েছে। এখনও ভবনের ভেতরে 1 বা একাধিক জঙ্গি আছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযান শুরুর দ্বিতীয় দিন বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানান ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। জঙ্গিরা ভবনে বিস্ফোরক ছড়িয়ে রাখায় অভিযান শেষ করতে সময় লাগছে কমান্ডোদের। জঙ্গি আস্তানায় অপারেশন টুয়াইলাইটের সর্বশেষ তথ্য জানাতে রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। জানানো হয়, অভিযানের শেষের সময়সীমা বেঁধে দেওয়া এখনই সম্ভব নয়। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, অভিযানে জঙ্গিরা বিপর্যস্ত হয়ে পড়লেও ভবনে প্রচুর বিস্ফোরক থাকায় সতর্কতার সঙ্গে কাজ করছে কমান্ডোরা। বিকেল পর্যন্ত নিহত হয়েছে 2 জঙ্গি। 2 জনকে আমরা নিশ্চিত যে নিহত হয়েছে, তবে আরো ভিতরে এখনো জীবিত 1 বা একাধিক আছেন। ভবনের ভেতরে থাকা জঙ্গিরা ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিরোধের চেষ্টা করেছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। তাদের কাছে প্রচুর আইইডিও রয়েছে। স্মল আর্মস আছে, ফায়ার ব্যাক করছে, এক্সপ্লোসিভ আছে, আইডি আছে। তারা বেশ ওয়েল ইকুইপড। আমরা যে গ্রেনেড লব করছি সেই গ্রেনেড একটা বাইরের দিকে উল্টো আমাদের দিকে ছুড়ে মেরেছে। জঙ্গিরা ব্যাপক প্রস্তুতি নিয়েই ভবনে অবস্থান নেয় বলে জানান সেনা মুখপাত্র। তিনি বলেন, অভিযানে সেনা সদস্যদের কোনো ক্ষতি হয়নি। শেষ করে আমরা যাব। এখন তার জন্য যদি কতটুকু সময় লাগবে, কদিন লাগবে, সেটা নিশ্চিত করে এখন বলতে পারছি না। গত বৃহস্পতিবার গভীর রাতে সিলেটের আতিয়া মহল ঘিরে ফেলে পুলিশ। এরপর শনিবার সকালে অপারেশন টুয়াইলাইট অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। প্রথম দিনে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ভেতরে আটকে পড়া 78 জনকে। সেনাবাহিনীর কমান্ডো অভিযানে 2 জঙ্গি নিহত হলেও তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ধারণা করছে নতুন করে নেতৃত্বে আসা নব্যজেএমবির শীর্ষস্থানীয় কেউ নিহতদের তালিকায় থাকতে পারে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিববাড়ি, সিলেট। সিলেটের শিববাড়িতে আহত র্যাবের গোয়েন্দা প্রধানকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যার পর তাকে নিয়ে ঢাকা ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্স। জঙ্গি আস্তানা আতিয়া মহলের কাছে শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে আহত হন লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। এরপর তার শরীরে কয়েক দফা অস্ত্রোপচার করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। মধ্যরাতে হেলিকপ্টারে করে তাকে আনা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। ওসমানী মেডিকেলের চিকিৎসকরা জানান, স্প্লিন্টারের আঘাতে তিনি গুরুতর আহত হয়েছেন। শনিবার সিলেটে 2 দফা বোমা বিস্ফোরণের ঘটনায় জঙ্গি হামলা হিসেবে মনে করছে পুলিশ। বিকেলে কথা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন। হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। 1 থেকে 1,500 পাবলিকের মধ্যে রাতের বেলায় ওখানে আর কি আপনার এই এক্সপ্লোশনটা ঘটে অন্ধকারে। যেহেতু তারা সব রাস্তা ক্রস করে গ্রাম থেকে উঠে এসছে, এখানে আপনার এই কাজটা মানে এখানে ডিটেকশন করা এটা খুব ডিফিকাল্টিজ। তারপরেও আপনার যে ধরনের কাজটা হয়েছে এটা নিশ্চয়ই এটা আপনার জঙ্গিবাদী কাজ।
জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক কঠোর হাতে দমন করা হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদের পথ ছেড়ে ফিরে এলে পুনর্বাসনের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে তিনি এ বিষয়ে কথা বলেন। সকাল ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্টেডিয়ামে পৌঁছলে করতালির মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শিশু কিশোর সমাবেশ। দেশের নানা প্রান্ত থেকে সমবেত স্কুলের শিক্ষার্থীদের সালাম ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। শিশু কিশোরদের জাতির ভবিষ্যৎ চিহ্নিত করে তাদের মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। আজকে যারা বিপদে যাচ্ছে আমি তাদেরকে আহ্বান করব যে এই বিপদ ছেড়ে তারা যেন সৎ পথে ফিরে আসে। তাদের জীবন জীবিকার জন্য যা প্রয়োজন আমাদের সরকার তা করবে, কিন্তু এইভাবে আত্মহননের পথ যেন তারা বেছে না নেয়, জঙ্গিবাদ সন্ত্রাসের পথ যেন বেছে না নেয়। কারণ জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক এর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, এটা চলবে এবং কঠোর হাতে তা আমরা দমন করব। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার তাগিদ দিয়ে শিশু কিশোরদের প্রধানমন্ত্রী বলেন, বহু ত্যাগ আর রক্তের বিনিময়ে পাওয়া এই দেশকে উন্নত সমৃদ্ধ করতে হবে। এজন্য দেশকে বুকে ধারণ করতে হবে, দেশের প্রতি ভালোবাসা মমতা থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে করতে চেয়েছিলেন। আজকের যে প্রজন্ম তারাই তো হবে একদিন শিক্ষায় দীক্ষায় উন্নত মানব সম্পদে রূপান্তরিত হয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যাবে সোনার বাংলাদেশ গড়ার সোনার ছেলে মেয়ে হিসেবে তারা তৈরি হবে, সেটাই আমি আশা করি। আগামী প্রজন্মের জন্য একটি উন্নত সমৃদ্ধ দেশ রেখে যেতে শিক্ষক অভিভাবকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আয়োজনের শেষ পর্বে ছিল শিশু কিশোরদের মনোমুগ্ধকর শারীরিক কসরত ও সাংস্কৃতিক পরিবেশনা। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী কিন্তু আজকে আবারও বলেছেন যে জঙ্গিবাদের পথ থেকে যদি কেউ ফিরে আসে তাকে পুনর্বাসন করা হবে। যে প্রক্রিয়া আমরা দেখেছি যে শুরু হয়েছে রাজশাহীতে এবং বগুড়ায়, অনেক জঙ্গি আত্মসমর্পণ করেছেন এবং তাদের অর্থনৈতিকভাবে হোক মোটিভেশনের মাধ্যমে আমার মনে হয় যে বার্তাটা খুবই পরিষ্কার যে যদি কেউ জঙ্গিবাদে জড়িয়ে যায় তবে তাদেরকে কোনো ক্ষমা নেই, কঠোর হস্তে দমন করা হবে এবং একই সঙ্গে কেউ যদি নিজের ভুল বুঝে ফিরে আসতে চায় তার জন্য দরজাটা খোলা আছে। ফলে এই বিষয়টি আমার মনে হয় যে একেবারে স্পষ্ট। যারাই, কারণ জঙ্গিবাদে যারা জড়াচ্ছে তাদের একটা বড় অংশই কিন্তু কম বয়সী ছেলে মেয়ে, ফলে তাদের ব্যাপারে এরকম একটা বার্তা আমার মনে হয় যে এটি অবশ্যই তারাও বিবেচনা করবেন যে কিভাবে ফিরে আসার পথে আসা যায়, কারণ সেটা আমরা একেবারে রাষ্ট্র বন্ধ করে দেননি। তারা যদি তাদের ভুল বুঝে ফেরত আসতে চায় তাহলে পরিবারের ভূমিকা কতটুকু? পরিবারের ভূমিকা যেটা, যাতে কেউ জঙ্গিবাদে না জড়িয়ে যায় সেই বিষয়টি দেখার দায়িত্ব অবশ্যই পরিবারের আছে। পরিবারের মধ্যে আরো বেশি আলোচনা হওয়া, কথা বলা। আমরা প্যারেন্টিং এর ব্যাপারেও এখন অনেক বেশি সতর্ক হওয়া দরকার, কারণ পরিবার আগের মতো অবস্থায় নেই। 20 বছর 30 বছর আগে কিন্তু একটা যৌথ পরিবার যত ছিল এখন সেগুলি অনেক কমে গেছে। ফলে এক্ষেত্রে যেটি বলা যায় যে প্যারেন্টিং এর ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হওয়া দরকার। কোনোভাবে জঙ্গি কোনো বিষয়ে জড়িয়ে পড়ছে কিনা, তারা এর ভিতরে সম্পৃক্ত হচ্ছে কিনা সেটা দেখা। পরিবারের পাশাপাশি বাকি সবাই আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের কিন্তু কাজ করতে হবে। প্যাটার্নটি কিন্তু খুবই আশঙ্কা। জঙ্গি হামলা, এই ধরনের সন্ত্রাসী হামলা কিন্তু লন্ডনে হয়েছে গত সপ্তাহে, আজকেও আমেরিকায় এরকম একটা অ্যাটাক হয়েছে। কিন্তু সিলেটের ঘটনাটির প্যাটার্নটি ভিন্ন। মনে হচ্ছে যে ওরা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করছে, অনেক বেশি সংগঠিত। অবশ্যই সংগঠিত, এবং সেই জন্যই আমরা মনে করি যে সংগঠিত হওয়ার সুযোগটা যাতে কম পায় সেই কাজটা পরিবার থেকেই শুরু হওয়া দরকার। কারণ রিক্রুটমেন্টটা বন্ধ হয়ে গেলে জঙ্গি অনেকাংশে কমে আনা সম্ভব। ফলে সেই জায়গাটা জরুরি। আমাদের আরো কিছু খবর আছে, সেগুলো খবরে যাব। তার আগে নিচ্ছে 1 মিনিটের একটা বিরতি। জঙ্গিবাদ নির্মূলের প্রত্যয়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতার 46তম বার্ষিকী। গভীর শ্রদ্ধায় 71-এর শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। 26শে মার্চ বাঙালির আত্মপরিচয়ের দিন, পরাধীনতার শেকল ভাঙার দিন। বরাবরের মতো এই দিনটি পালিত হচ্ছে জাতীয় দিবস হিসেবে।
ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে ফুল দেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর স্পিকার শিরিন শারমিন চৌধুরী শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ ত্যাগ করার পর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানান। কাজী নজরুল ইসলাম কবিতায় যেমনটি বলেছেন, ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা, ঠিক তেমনিভাবেই ৭১-এর ২৫শে মার্চ নারকীয় গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর ৪৬ বছরে বাঙালির অর্জন কম নয়, কিন্তু যেতে হবে আরও অনেক দূর। এবারের ২৬শে মার্চের প্রত্যয় জঙ্গিবাদ নির্মূল করে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে তিনি বঙ্গভবনে যান। বঙ্গভবনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য দেখা করতে বঙ্গভবনে যান। রাত ৯টায় বাংলাদেশে এ পর্যায়ে নিচ্ছে বিরতি। রাত ৯টা ২০ ফিরে এলাম রাত ৯টায় বাংলাদেশে। খুলনার ডুমুরিয়ায় বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছে। উপজেলার বালিয়াখালী এলাকায় বিকেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপালগঞ্জের ওরাকান্দি থেকে পণ্যবাহী বাসটি সাতক্ষীরা যাচ্ছিল। পথে ডুমুরিয়ায় টিপনা নতুন রাস্তার বাজারের একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি খাদে পড়ে ঘটনাস্থলেই মারা যান ৪ জন এবং আহত হয় কমপক্ষে ২০ যাত্রী। নিহতদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিমি, আরো কিছু খবর আছে, তার আগে খেলার খবর জানবো। জহির, কি আছে আজকে খেলা? ধন্যবাদ জাহিদ। সিমি, প্রথম ওডিআই জয়ের পর দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। এছাড়া কাল কক্সবাজারে বসছে ইমার্জিং এশিয়া কাপের আসর শুরু হচ্ছে কাল। খবরগুলো জানিয়ে দিচ্ছে একটি বিরতির পর। বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। ইমার্জিং কাপে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং চাপ জয় করতে চায় স্বাগতিকেরা। নয়টা ৮৮ ফিরে এলাম রাত ৯টায় বাংলাদেশে। প্রথম ওডিআইতে বড় জয়ে আত্মতৃপ্তিতে ভুগছে না বাংলাদেশ। দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ নিশ্চিত করতে চায় মাশরাফির দল। এদিকে টেস্টের পর ওডিআইয়ে অভিষেকে উজ্জ্বল মিরাজ লাল সবুজ জার্সিতে ধারাবাহিকতা ধরে রাখতে চান। শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে থাকাটা দ্বিতীয় ম্যাচের আগে টনিক হিসেবে কাজ করছে। উজ্জীবিত বাংলাদেশ দলকে অনুশীলনের কোনো চাপ দেননি কোচ। টিম হোটেলেই কেটেছে সারাদিন। বিশেষ কাজ ছাড়া রুম থেকে বের হননি কোনো ক্রিকেটার। তবে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়েনি কেউ। এখনো কিন্তু খেলা শেষ হয়নি, কারণ এখন মাত্র একটা ম্যাচ হয়েছে। বাট এখানে যদি আমরা খুশি হয়ে যাই তাহলে কিন্তু সামনে আগাতে পারবো না। বাট উদযাপনটা তখনই করবো ইনশাল্লাহ যখন সিরিজটা আমরা কনফার্ম হয়ে যাব, সিরিজটা উইন করবো। বাট হ্যাঁ, অবভিয়াসলি ভালো লাগছে নিজেদের ভিতরে যে আমরা একটা ম্যাচ জিতেছি। বাট আমাদের প্রত্যাশা থাকবে সিরিজ জেতা এবং ভালো কিছু করা। এর আগে বরাবরই শক্ত প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, তবে এখন সময় পাল্টেছে, বদলেছে বাংলাদেশ দল। ডাম্বুলা থেকে সিরিজ নিশ্চিত করে কলম্বো যেতে চায় মিরাজরা। আমাদের টিমে যেরকম মানে চলতিছে এবং যারা সবাই যেরকম খেলছে, আশা করি আল্লাহর অশেষ রহমতে যদি কোনো ভুল না হয়, আশা করি ইনশাল্লাহ।
বাংলাদেশ দল বিশ্রামে থাকলেও অনুশীলনে গেছে শ্রীলঙ্কা। 28 তারিখের ম্যাচটা যে তাদের বাঁচা মরার লড়াই। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়তে আর মাত্র 1 ম্যাচ দূরে মাশরাফিরা। সিরিজের প্রথম ম্যাচে লিড নিয়ে ফুরফুরে মেজাজে থাকা মাশরাফিরা রোববার তাই পুরোপুরি বিশ্রামে। এটাই হয়তো যোগাবে মঙ্গলবারের জন্য বাড়তি শক্তি। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিগিরিয়া, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে খুব বড় পরিবর্তন আনতে চান না নির্বাচকেরা। টিম ম্যানেজমেন্টের প্রয়োজনে স্কোয়াডে বড়জোর 1টি বা 2টি পরিবর্তন আসতে পারে। দ্বিতীয় ওডিআইয়ের পরপরই টি-20 দল দেবেন নির্বাচকেরা। ডাম্বুলায় প্রথম ওডিআইতে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। 3 ডিপার্টমেন্টে শতভাগ নিখুঁত ছিল টাইগাররা। দেশের বাইরে জয়ের প্রথম চ্যালেঞ্জ আপাতত জিতেছে মাশরাফির দল। তামিমের 127 রানের ইনিংস, সাব্বির সাকিবের 50-র সাথে মোসাদ্দেকের স্লক ওভারে ক্যামিও। ব্যাটসম্যানরা পাচ্ছেন 100 নম্বর। প্রস্তুতি ম্যাচে বোলারদের নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও আসল জায়গায় কাজটা করেছেন মাশরাফি মেহেদীরা। মনে রাখতে হবে বোলারদের যে ব্যাটসম্যানটা ফেল করতে পারে, 324 করতে নাও পারে, কম করতে পারে। তো ওই সময়ে আসলে আসল পরীক্ষাটা দেখা যাবে আমাদের বোলিং স্ট্রেংথের। বাট এন্ড অফ দ্য ডে আমাদের বোলিং ডিপার্টমেন্ট ইজ ভেরি স্ট্রং। এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স হয়েছে, স্পেশালি তামিমের কথা তো বলতে হয়, যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছে। আর সাকিবের একটা জিনিস আমার কাছে খুবই আমার অ্যাট্রাকশন নিয়েছে, সেটা হলো সাকিব দ্বিতীয় দিন সেকেন্ড টেস্টের দ্বিতীয় দিনের পর তৃতীয় দিন থেকে যেভাবে তার ক্যারেক্টারটা চেঞ্জ করেছে, দায়িত্ব নিয়ে খেলার যে ব্যাপারটা, আমার মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় পদ। শেষ মুহূর্তে মেহেদী মিরাজকে দলে নিয়ে বাজি ধরেছিলেন নির্বাচকেরা। আস্থার প্রতিদান দিয়েছেন এই অফ স্পিনার। টি-20তেও মিরাজকে নিয়ে বাজি ধরার পক্ষে অনেকেই। এছাড়া লঙ্কানদের বিপক্ষে টাইগারদের এই একাদশকে সেরা দল বলছেন সাবেকরা। প্রথম দিকে একটা চিন্তা করেছিলাম যে একটা দুইটা প্লেয়ারকে একটা বোলিং অলরাউন্ডার অথবা ব্যাটিং অলরাউন্ডারকে কোনো ইনক্লুড করা যায় কিনা। তো এইভাবে আমরা কাজ করছি, হয়তো একজনকে আমরা বোলিং অলরাউন্ডারকে দিতে পারি। তো এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। নিউজিল্যান্ডে আসলে ওই কন্ডিশনে বাংলাদেশ মোটামুটি ভালো করেছিল। আমরা হয়তো রেজাল্ট পাইনি, রেজাল্ট ছাড়া কিন্তু সব কিছু ভালো ছিল। একটা পর্যায়ে ওয়ানডে জেতার সম্ভাবনা ছিল, টি-20 এবং টেস্টে আমরা লিড নিয়েও কিন্তু আমরা হেরে যাই। তো সেটাই প্রমাণ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যদি কনসিস্টেন্সি যদি থাকে, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ ফিউচার আরও ভালো করবে। হারের পর ঘুরে দাঁড়ানোর ইতিহাস আছে শ্রীলঙ্কার। দ্বিতীয় ওডিআইতে নিজেদের ভুল শুধরে মরণ কামড় দিতে চাইবে লঙ্কানরা। তাই মাশরাফিদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ সাবেকদের। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল কক্সবাজারে শুরু হচ্ছে ইমার্জিং এশিয়া কাপের আসর। প্রথম দিন হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। ফেভারিটের তকমাকে চাপে পরিণত করতে চান না বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। অন্যদিকে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের সেরাটা দেবার পরিকল্পনা হংকং শিবিরের। লড়াইয়ের মাঝে এ যেন অন্যরকম লড়াই তরুণ ক্রিকেটারদের জন্য। কলম্বো ডাম্বুলায় ঝড় তুলে টাইগাররা দিয়েছেন অনুপ্রেরণা। অনূর্ধ্ব 23-এর মঞ্চে পারফর্ম করে এবার সে দলে জায়গা করে নেবার সুযোগ ইমার্জিং টাইগারদের সামনে। শুধু তরুণরাই নয়, ইমার্জিং কাপ হতে পারে মুমিনুল নাসিরদের প্রত্যাবর্তনের উপলক্ষ। তবে হোম কন্ডিশনের সুবিধা চাপে পরিণত করতে চান না মুমিনুল। ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। পারফরমেন্সের জন্য যদি চিন্তা করেন তাহলে দলের জন্য হওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আমার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনি দলের জন্য করবেন, দলের জন্য করলে নিজের জন্য হয়ে যায়। সবার আগে হলো এটা টিম গেম, তো সবাই চেষ্টা করবো টিমের জন্য খেলা। শুধু ইমার্জিং টাইগাররাই নয়, কক্সবাজারের প্রচন্ড গরমও প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে হংকংয়ের জন্য। প্রতিকূলতার সামনে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য অতিথিদের। We've got nothing to lose and we've got a young squad. আমাদের হারানোর কিছু নেই। দলে বেশ কজন প্রতিভাবান ক্রিকেটার আছে। হংকংয়ে এখন অনেক ঠান্ডা, সে তুলনায় এখানে গরমটা বেশি। তবে সেটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না, নিজেদের সেরাটা দিতে চাই। আসরের উদ্বোধনী দিনে বাংলাদেশ হংকং ম্যাচ ছাড়াও একাডেমি মাঠে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান। তৌফিকুল ইসলাম লিপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। প্রায় 1 বছর পর প্রাইজ মানি পাচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ চ্যাম্পিয়ন নেপাল। এবারের টুর্নামেন্ট শুরুর আগেই বকেয়া পরিশোধের ঘোষণা দিয়েছে বাফুফে। তবে পঞ্চম বঙ্গবন্ধু গোল্ড কাপ এপ্রিলে তৃতীয় সপ্তাহের আয়োজনের কথা থাকলেও এখনো দল ঠিক করতে পারেনি ফেডারেশন। বছর ঘুরে মাঠে গড়ানোর অপেক্ষায় বঙ্গবন্ধু গোল্ড কাপ, অথচ এখনো প্রাইজ মানি বুঝে পায়নি গত আসরের চ্যাম্পিয়ন নেপাল। দেরিতে হলেও টনক নড়েছে বাফুফের, চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি দিচ্ছে। টুর্নামেন্টটা হওয়াটাই হলো বড় কথা। আমরা অবশ্যই যার যেটি দেওয়া আছে অবশ্যই যে কোনো কারণে হোক হয়তো আমরা এটা দিতে পারিনি, তবে
এগুলো সবই পরিশোধ করা হবে। প্রাইজ মানিটা সাথে সাথে দিয়ে দেওয়াই বেটার, এটা উত্তম, এবং যারা চ্যাম্পিয়ন হয় তারা খেলোয়াড়দের মাঝে বিতরণ হয়ে যায়। তো সেই দিককে বিবেচনা করে চ্যাম্পিয়নের সাথে সাথে যাতে ভবিষ্যতে প্রাইজ মানিটা দিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো মনে হয় এই ধরনের অভিযোগ বা কমিউনিকেশন গ্যাপটা হবে না। গত আসরের সাংগঠনিক ব্যর্থতার জের পিছু ছাড়েনি বাফুফের, অনিশ্চয়তায় ফেলেছে আসন্ন আসরকে। এরই মধ্যে টুর্নামেন্টে না খেলার কথা জানিয়েছে চীনসহ বেশ কয়েকটি দেশ। আসরকে সামনে রেখে জাতীয় দল গঠনেও মনোযোগ নেই বাফুফের। হেড কোচ নিয়োগ নিয়েও কোনো আভাস মিলছে না। কি আমাদের জাতীয় দল গঠনটাই হলো এখন বড় জিনিস। অ্যাটলিস্ট বয়স ভিত্তিক এবং একটি জাতীয় দল গঠন করে তাদের দীর্ঘমেয়াদী অনুশীলন এবং ক্যাম্পে রাখা, তারপরে অংশগ্রহণ করা। 6 দলের অংশগ্রহণে এপ্রিলের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে বঙ্গবন্ধু গোল্ড কাপ। শেষ মুহূর্তে বাড়তে পারে দলের সংখ্যা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার খবরে এই ছিল আমার কাছে সবশেষ। আরো কিছু খবর জানাবেন সিমি এবং জাহিদ। ধন্যবাদ জহিদ, আমাদের কাছে আরো কিছু খবর আছে, জানিয়ে দিচ্ছি। কুমিল্লা সিটি নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগ তার প্রচারে বাধা দিচ্ছে আওয়ামী লীগ। তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী বলছেন ভোটে সমান সুযোগ পাচ্ছেন সব প্রার্থী। কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারের সময় আছে আর মাত্র 2 দিন। ভোটারদের সমর্থন পেতে একটানা প্রচারে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এদিকে ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছেন বিএনপির মেয়র প্রার্থী। প্রচারে বাধা পাওয়ার অভিযোগ করেছেন তিনি। সাধারণ পাবলিক তারা মারধর করে, কিন্তু কালকে তো ব্যাপক অবস্থা। মেয়েরে আমার যন্ত্রপাতি যা আছে সব নিয়ে গেছে, মাইক সব নিয়ে গেছে। কালে সিসি আইছে, উনি তো যে কথা বলছে আমি সন্তুষ্ট, কিন্তু এটা প্রয়োগ দেখতে চাই আমরা। তবে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী। কারো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। বিরোধী পক্ষের যদি কোনো কমপ্লেইন থাকে আমি ওনাদের অনুরোধ করব এভাবে বিক্ষিপ্তভাবে বক্তব্য না দিয়ে ওনারা লিখিতভাবে নির্বাচন কমিশনকে ওনাদের অভিযোগ জানাবেন এবং নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নেবে। অন্যদিকে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে দাবি করে নির্বাচন সংশ্লিষ্টরা জানান সুষ্ঠু ভোট আয়োজনের সব প্রস্তুতি নিয়েছেন তারা। নির্বাচন যত সামনে আসে তত চ্যালেঞ্জিং আরো বেশি বাড়ে, তো সেই চ্যালেঞ্জটাকে আমরা আরো গ্রহণ করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি এবং কারোর বিরুদ্ধে যাতে কোনো অনিয়ম বা হয়রানিমূলক কোনো কার্যক্রম না হয় সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। কুমিল্লা সিটিতে ভোট হচ্ছে 30 মার্চ, আর মঙ্গলবার মধ্যরাত থেকে বন্ধ হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাত 9টায় বাংলাদেশের এবার একটা বিরতির পর যা থাকছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে 7 দিনের মুক্তি সংগ্রাম নাট্যোৎসব। নটা 46 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। জঙ্গিবাদ মোকাবিলার উপায় এ বিষয়ে দর্শকদের মতামত জানতে চেয়েছিলাম। অনেকেই মতামত পাঠিয়েছেন, জানিয়ে দিতে চাই তার কয়েকটি। ফরিদুল বলেছেন জঙ্গিবাদ মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ থাকতে হবে। প্রত্যেক গ্রামে জঙ্গি বিরোধী কমিটি তৈরি করা উচিত, এটা বলেছেন জাকির। সাবির বলেছেন জঙ্গিবাদ মোকাবিলায় প্রথমে পরিবারের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। জাহিদ, আসলে দেখা যাচ্ছে যে সবাই বলেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী এবং পরিবারের সতর্কতার কথাই বলেছেন মতামত। জুবাইয়ের কথা যদি বলি, জুবাইর বলছেন যে সরকারের উচিত জঙ্গিবাদ মোকাবেলায় অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করা। তানজিদ বলছেন জঙ্গিবাদ মোকাবেলায় আরো কঠিন শাস্তির বিধান করা উচিত। আতিকুরের মত, জঙ্গিবাদ ইস্যু নিয়ে সরকার যদি রাজনীতি বন্ধ করে তাহলে এটা মোকাবেলা করা সম্ভব। জাহিদ সুমন বলছেন ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ হলে জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব। রোমিও বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারকে আরো বেশি নজরদারি করা উচিত। আশার মতামত, জঙ্গিবাদ মোকাবেলা করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে হবে। অবশ্যই সবগুলি বিষয়ে নজর রাখা দরকার। আমাদের কাছে আরো কিছু খবর আছে, জানিয়ে দিচ্ছি সেগুলো। 23 বছরে পা দিল ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা নিয়ে পত্রিকাটির কার্যালয়ে আসেন পাঠক, বিজ্ঞাপনদাতা সহ শুভাকাঙ্ক্ষীরা। বিকেলে কেক কেটে উদযাপন করা হয় দিনটি। এ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক শামীম জাহিদি জানান, দেশের প্রথম 4 রঙে ছাপা কাগজ দ্য ইন্ডিপেন্ডেন্ট। এছাড়া প্রথম নিজস্ব ম্যাগাজিন ও অনলাইন ভার্সন শুরুর কৃতিত্বের দাবিদারও পত্রিকাটি। অনুষ্ঠানের সম্পাদক এম শামসুর রহমান বলেন, দেশের সংবাদপত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।
1995 সালের 26শে মার্চ প্রকাশের পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য পাঠক প্রিয়তা পায় এ পত্রিকা। দীর্ঘ এ পথ চলায় সঙ্গে থাকার জন্য পাঠক বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ জানান পত্রিকাটির সম্পাদক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে চলছে 7 দিনের মুক্তি সংগ্রাম নাট্যোৎসব। শনিবার উৎসব উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের আয়োজনে উৎসবের দ্বিতীয় দিনে ছিল জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের পরিবেশনা। পদাতিকের নাটক কাল রাত্রি দিয়ে শুরু হলো মুক্তি সংগ্রাম নাট্য উৎসব। সেলিমালদের মুক্তমঞ্চে এই উৎসব উদ্বোধন করতে এসেছিলেন তারামন বিবি বীর প্রতীক। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে আমার এই বিশ্ববিদ্যালয়তে আমার সম্বোধনা দিতেছে, তার নিয়ে আমি অনেক খুশি হয়েছি। আমার অনেক কষ্ট হয়েছে, কষ্ট নিয়ে কিন্তু আমি আসছি, তারপর আমি খুশি হয়েছি। এই নাট্য উৎসবের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছেন তাদের ত্যাগের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে এই ত্যাগের সত্যিকারের উত্তরাধিকারী হিসাবে আমাদের নিজকে প্রতিষ্ঠিত করতে হবে। উদ্বোধনী আয়োজনে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষায় জোরালো ভূমিকা পালন করতে চান তিনিও। আমরা এবারের 25শে মার্চকে অন্যরকমভাবে উদ্যাপন করতে চাই। আমরা চাই আমাদের ছেলে মেয়েদের মনেও এটা জাগ্রত হোক যে একটি কালো রাত্রি, ভয়াল রাত্রি এইসব বড়রা না, এর চেয়েও স্পষ্ট করে তুলে ধরা দরকার জাতির কাছে এবং বিশ্বের কাছে। স্বাধীনতা দিবসে রাজধানীতে আয়োজিত হলো নৌকাবাইজ। হাতিরঝিলে নৌকাবাইজে অংশ নেয় 15টি দল। বাংলাদেশ রোয়িং ফেডারেশনের এই আয়োজন উপভোগ করেছে হাজারো নগরবাসী। আধুনিক সময়ে প্রায় বিলুপ্তির পথে একসময় দারুণ জনপ্রিয় নৌকাবাইজ। তবে স্বাধীনতা দিবসে এই নৌকাবাইজ দেখার সুযোগ পেল রাজধানীর মানুষ। ছুটির দিনের বিকেলে হাতিরঝিলের দুই পাড়ে উচ্ছ্বসিত হাজারো মানুষ। ছোট বড় সবার আগ্রহ ছিল বাংলাদেশ রোয়িং ফেডারেশন আয়োজিত নৌকাবাইজ ঘিরে। আজকে আমাদের স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে নৌকাবাইজ হচ্ছে। এটি আমাদের একটি আনন্দের জিনিস। আমি নৌকাবাইজ থেকে দেখতে এসেছি। আমি অনেকক্ষণটা আমার ভালো লাগে দেখতে আসলাম। খুবই ভালো লাগছে, একটা সুন্দর পরিবেশে হাতিরঝিলে মনোরম একটা সুন্দর পরিবেশ দেখতে আসছি। প্রতিযোগিতায় পুরুষ দল ছিল 10টি আর নারী দল ছিল 5টি। অংশগ্রহণকারীরা এই আয়োজনকে উৎসর্গ করেছেন মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি। মানে প্রতিযোগিতা তো দূরের কথা, আমরা কখনো পার্টিসিপেট করি না, এই ফার্স্ট টাইম। আর আমরা ফার্স্ট টাইম সেকেন্ড হয়েছি, অনেক অনেক খুশি। আমরা নিউ গাজী রোয়িং ক্লাব থেকে এসেছি এবং আমাদের ক্লাবের নেতৃত্বে রয়েছেন জনাব মোহাম্মদ তফসি স্যার এবং আমরা বিজয়ী হয়েছি। অনুষ্ঠানে নৌকাবাইজকে আবারও এগিয়ে নিতে সরকারি সহায়তার আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। আমরা কয়েকদিন আগে আন্তর্জাতিক রোয়িং ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি আমার মন্ত্রণালয়ে। আমরা প্রকৃত অর্থে রোয়িং যেটি সেটা আমরা বাংলার মানুষকে আমরা দেখাবো। অনুষ্ঠান শেষে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। এবার পুরুষ বিভাগে বিজয়ী হয়েছে নিউ গাজী রোয়িং ক্লাব আর নারী বিভাগে বিজয়ী সুভাড্ডা ইউনিয়ন রোয়িং ক্লাব। ওয়ানি আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশ। শেষ করব তুরস্কের চকোলেট ফেস্টিভ্যালের কিছু ছবি দেখে, তার আগে বিদায় নেব আমরা। আমন্ত্রণ পরের আয়োজনে। শুভরাত্রি।